স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। নতুন ভ্যাট কর প্রত্যাহারের দাবিও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষতা জনমানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভ্যাট কর নিয়ে বিএনপির অবস্থান শীর্ষক সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। আর সরকারের নীতিমালা প্রণয়নে জনগণের কথা বিবেচনা করা দরকার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অধিকন্তু বাজেটে এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। বিএনপি মহাসচিব আরো বলেন, নতুন আরোপিত ভ্যাট কর অবিলম্বে প্রত্যাহার করে দেশের এমন পরিস্থিতিতে দরকার জবাবদিহিমূলক সরকার। বর্তমানের প্রেক্ষিতে এবং মুখ্যমন্ত্রীর আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত অর্থের আইনানুগ ব্যবহার, কালো টাকা উদ্ধার, পরোক্ষ কর বাড়ানো সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ অংশ নেন বিশিষ্টজনরা। বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এছাড়া জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব রয়েছে এখনো। আমরা যদি এখানে আউটপুটটা ধরে রাখতে না পারি ফর এনার্জি এবং অন্যান্য ডিসরাপশনের কারণে, আমরা কিন্তু সেই এক্সটার্নাল সেক্টর যে পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটার অ্যাডভান্টেজ নিতে পারবো না। তাদের ঘন ঘন মেজাজের পরিবর্তন একটা বড় কারণ হয়েছে, যেটা বহির্বাজারে মুদ্রা বাজারের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। লাস্ট 15 ইয়ার্স আমরা যে পরিমাণে ট্যাক্সেশন আমাদের উপরে চাপি দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য না, বরং যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে সেই মানুষগুলোর মানে ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সো ইটস ভেরি সরি টু সে যে গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। ব্যবসা বাণিজ্যের দুরবস্থা তুলে ধরে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen, our energy advisors said, push back against the energy price rise. Yes, it's right. এখন আমরা এফোর্ড করতে পারবো না। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে।
রাজনীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে বলেও জানান উপদেষ্টা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও ভ্যাট কর প্রত্যাহারে দাবি জানিয়েছে বিএনপিও। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা। ইউসুফ রানা, আমি প্রথমে একটু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্যের প্রসঙ্গে আসতে চাই। তিনি বলেছেন বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সরকারের মনোযোগ কম, এছাড়াও যথাযথ অর্থনৈতিক ম্যানিফেস্ট আসছে, বাজেটের কাঠামো ব্যয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এমতাবস্থায় আসলে করণীয় কি, বিশ্লেষকরা কি বলছেন? সুরভি, আপনি নিশ্চয় জানেন যে বর্তমানে মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি এবং সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই কিন্তু হিমশিম খাচ্ছে। চালের দাম ভরা মৌসুমে কিন্তু কেজি প্রতি প্রায় 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে। চাল আমদানি করেও কিন্তু এই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু ব্যাংক ঋণের সুদের হারও বাড়িয়েছে, সেটি 8 থেকে বাড়িয়ে প্রায় 16% পর্যন্ত হয়েছে। কৃষি ঋণের সুদের হার প্রায় 12% পর্যন্ত উঠেছে এবং শিল্প ঋণের সুদের হার 18% পর্যন্ত উঠেছে। এর ফলে কিন্তু বাজারে কিন্তু এর প্রভাব পড়বে। এরপর সবশেষ সরকার যে পদক্ষেপটি নিল, চলতি মাসে তারা শতাধিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে এবং এর ফলে বাজারে কিন্তু এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। নিত্যপণ্যের বাজারে শুধু সবজির দামটি কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে আছে বর্তমানে। এটি কিন্তু সরকারের পদক্ষেপের জন্য নয়, এটি শীতকালীন সবজি, মৌসুমি সবজি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, এজন্য কিন্তু এইসব সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে। তবে শীত চলে যাওয়ার পরে হয়তো 15 দিন থেকে 1 মাস পরে আপনি দেখতে পারবেন বাজারে এই নিত্যপণ্যের দাম কিন্তু, সবজির দাম কিন্তু আরও বাড়তে শুরু করেছে। এবং একই সাথে সরকার কিন্তু এই শীত মৌসুমের আরও একটি সুবিধা পাচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি, বিদ্যুতের কিন্তু লোডশেডিং হচ্ছে না, কারণ এই শীতের কারণে বিদ্যুতের চাহিদা প্রায় অর্ধেকে নেমে আসে প্রতি বছরই এবং এবারও কিন্তু সেটিই হয়েছে। কিন্তু গ্রীষ্মে কিন্তু সেই চাহিদা আবারও দ্বিগুণ হবে, তখন কিন্তু তার উপরে ভ্যাট বাড়ানো পরিস্থিতি আরো উস্কে দিয়েছে। রানা, আরেকটি বিষয় জানতে চাই যে নতুন ভ্যাট কর প্রত্যাহারের দাবির পাশাপাশি সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিএনপি মহাসচিব বা বিএনপির মতো বড় দল। তো গত কয়েক বছর ধরে তো সরকারের উপর মূল্যস্ফীতি কমানো নিয়ে চাপ রয়েছে। এদিকে বিএনপির মতো বড় দলের এমন সমালোচনা সরকারের উপর কোনো রাজনৈতিক চাপ তৈরি করবে কিনা? নিশ্চয়ই একটি রাজনৈতিক সরকার খুব বেশি প্রয়োজন এই সময়। এটি কিন্তু বিভিন্ন মহল থেকে এই দাবি উঠছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে মেয়াদ কতদিন হবে এবং তারা এই সময়ের মধ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা কিন্তু জুলাই বিপ্লবের সাথে খুব বেশি সামঞ্জস্য হয়নি। কারণ সাধারণ মানুষের যে চাহিদা, নিত্যপণ্যের দাম স্থিতিশীল হওয়া এবং তাদের হাতের নাগালে জিনিসপত্রের দাম আসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা গণমাধ্যমেও দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পর্যায় থেকে দেখা যাচ্ছে যে এই দুইটা পরিস্থিতি কিন্তু সরকার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং যে সকল লুটপাট গত 15 বছরে হয়েছে বা বিগত সরকারের সময় হয়েছে, সেই লুটপাট চিহ্নিত করে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং সরকার দেশের মধ্যে যে অর্থনৈতিক টানাপোড়েন তৈরি হচ্ছে সেটি স্থিতিশীল করা, সেই জায়গায়ও কিন্তু সরকার খুব বেশি সফল হতে পারেনি। এটি কিন্তু বিভিন্ন মহলের বিশ্লেষকরা বলছেন। এমন অবস্থায় বিএনপির মতো একটি বড় দল যখন বলে যে সরকার এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং জনগণের উপর করের বোঝা অতিরিক্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলোকে নিরসন করা দরকার এবং তারা বারবারই কিন্তু দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে। নিশ্চয়ই শ্বেতপত্রের এই যে সুপারিশ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা রকম অনিশ্চয়তা যে দেখা দিচ্ছে, তাহলে কি বাস্তবায়নের ক্ষেত্রেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা?
হ্যাঁ, বিশ্লেষকরা কিন্তু এটিও বারবার বলছেন যে সরকার শুধু ভ্যাট বাড়াচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তাদের জোর কম এবং করের আওতা বাড়ানোর ক্ষেত্রে তাদের একেবারেই নজর নেই। অর্থাৎ আমাদের দেশে যে করের আদায়ের যে পরিমাণ সেটি 10% বেশি নয়, অথচ একটি দেশে বা উন্নত দেশে কিন্তু সেটি 30 থেকে 34% বেশি কর আদায়ের হার, এবং কর নেট বাড়ানোর কথা কিন্তু বিগত সরকারের সময়েও কিন্তু এই কথাটি অর্থনীতিবিদরা বারবার বলছিলেন, কিন্তু সেই জায়গায় এই সরকারও কিন্তু খুব বেশি জোর দিতে পারছে না এবং বেসরকারি বিনিয়োগ এবং নেতিবাচক প্রভাবই বেশি চোখে পড়ছে। নিশ্চয়ই অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দিবে সরকার এবং জবাবদিহিতাও নিশ্চিত করবে, এই প্রত্যাশা আমাদের সবারও। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। সকালে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন 59 বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা গাছ কাটলে তাতে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিক্রিয়া দেখালে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ফসল কেটে নিয়ে যাচ্ছিল, এ সময় তারা ইট পাটকেলও নিক্ষেপ করেছে। ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। এ ঘটনায় আতঙ্কে সীমান্তে বসবাসরতরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ এবং আহত হয়েছেন দুইজন। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং অনলাইনে যুক্ত আছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আসব মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম আপনার কাছে, তবে তার আগে আমাদের প্রতিনিধি সৌরভ হাবিবের কাছ থেকে এখনকার পরিস্থিতি জেনে আসতে চাই। সৌরভ হাবিব, জানাবেন এখন কি দেখতে পাচ্ছেন সীমান্তের পরিস্থিতি? নিরাপত্তার জন্য যে অতিরিক্ত ফোর্স নিয়োজিত, তারা আরও কতক্ষণ থাকবেন? সৌরভী, আপনাকে জানিয়ে রাখছি যে সকালে গাছ কাটার আগে কিন্তু বাংলাদেশে এক কৃষক সেখানে ঘাস কাটতে গিয়েছিল এবং ঘাস কাটাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকরা এসে তার সঙ্গে তাকে মারপিট করে এবং ধস্তাধস্তি হয় তাদের মধ্যে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। ঠিক ওই সময় কিন্তু যে চোকা সীমান্তে ভারতীয়রা এসে 30টি আম গাছ কেটে নেয়। বাংলাদেশি নাগরিকরা দাবি করেছেন এই গাছগুলো তাদের সীমানায়, তাদের বাংলাদেশের মধ্যেকার, তারা মূলত আক্রোশের বশে এসে গাছগুলো কেটে ফেলে। এবং এই ঘটনার পর যখন তুমুল উত্তেজনা চলছিল সে সময় কিন্তু দুই দেশের নাগরিকরাই উত্তেজিত ছিল। তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া করেছে, দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে। বাংলাদেশির অংশের নাগরিকরা নারী তকবীর বলে স্লোগান দিয়েছে এবং ওই পাশের যারা ভারতীয় তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে এবং এইভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে বিএসএফ কিন্তু রাবার বুলেট, বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এবং বাংলাদেশের যে বিজিবি তারাও কিন্তু এই দেশের নাগরিকদের সরিয়ে নেয় এবং এভাবেই কিন্তু যে উত্তেজিত একটা অবস্থা সেটা কিন্তু ধীরে ধীরে সেটা কিছুটা কমে আসে এবং দুই দেশের যে বিএসএফ এবং বিজিবির যে পতাকা বৈঠক হয়েছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে, সেই বৈঠকে কিন্তু উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয় যে নিজেদের নাগরিকরা যেন সীমানায় যেতে না পারে, এই বিষয়টি তারা নিজ নিজ দেশের বাহিনী এটা দেখছে এবং সেভাবেই কিন্তু এখন আমি এই মুহূর্তে কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জের যে বিজিবির সিও আছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তিনি আমাকে বলেছেন যে আসলে তিনি তাদের যে জনতা আছে বাংলাদেশি তাদেরকে সরিয়ে নিচ্ছেন এবং উত্তেজনা নিরসনে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং একইভাবে বিএসএফও তাদেরকে সরিয়ে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে। আমরা এবার মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন সম্প্রতি চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঘটনার রেশ শেষ হতে না হতেই এবার গাছ কাটা নিয়ে সংঘর্ষ হলো এবং দীর্ঘ 3 কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ল। তাহলে কি সীমান্তে যথাযথ নিরাপত্তা দিতে আপনারা চ্যালেঞ্জ মনে করছেন? ধন্যবাদ। আসলে পৃথিবীর দেশে দেশে সীমান্তে সংঘর্ষ হয়ে থাকে উভয় পক্ষের মধ্যে, সেটা হচ্ছে সীমান্ত প্রহরীদের মধ্যে যারা সীমান্ত নিরাপত্তায় থাকেন। কিন্তু আমাদের এখানে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক, যেটা এই খবরেই দেখছিলাম যে সেখানে আমাদের দুই দেশে ভারত এবং বাংলাদেশের সাধারণ নাগরিকরা এইসব সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটা অত্যন্ত বেদনার্থ একটা বিষয়। এমনি ভারত আমাদের সাথে সাম্প্রতিককালে নয়, বিগত অনেক বছর আগের থেকেই তারা
সীমান্তে গোলাবর্ষণ করে যাচ্ছে, মানুষ হত্যায় নিয়োজিত থাকে। এই ব্যাপারে আমরা বহুবার বলেছি যে সীমান্ত রক্ষীদের হাতে যেসব লিথেল ওয়েপনগুলো আছে, অর্থাৎ যেগুলি মারণাস্ত্র আছে, সেগুলো যেন সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। তারপরে সেই উত্তেজনা, সীমান্ত উত্তেজনার পথ ধরে ইদানিং সাম্প্রতিককালে আবার ভারত সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেটাও দুই দেশের মানুষের মধ্যে যে পারস্পরিক আসা যাওয়া, যাতায়াত, এটার উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এটা একেবারেই আমি বলবো অবন্ধুসুলভ একটা আচরণ, যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া। এখন আজকে যেটা হয়েছে এটা একেবারে দুর্ভাগ্যজনক নয় শুধু, এটা বেদনার্থের বিষয়, মানুষের কষ্টের বিষয় যে সাধারণ মানুষ একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে, সেখানে দা ছুরি, আপনি দেখবেন এখন এই ছবিতেই দেখা যাচ্ছে অনেকের হাতে, সেখানে তাদের হাতে কাস্তে আছে, কারো হাতে দা আছে, কারো ছুরি আছে। ইভন কি মানুষের আক্রোশ থেকে এই সাধারণ গাছপালা প্রকৃতিও রক্ষা পায় নাই। দেখেন এই যে একটু আগে বললেন আমাদের যে ওখানে সংবাদদাতা যে 30টি গাছ নিয়ে গেছে কেটে, তো গাছ কাটা এই লেভেলে পর্যন্ত যখন আমাদের অবস্থা চলে গেছে, সেটা আমার মনে হয় পারস্পরিক আমাদের দুই দেশের নীতি নির্ধারক যারা আছেন, যারা সম্পর্ক নির্ধারণ করেন পররাষ্ট্রনীতির মাধ্যমে, তাদের এখানে মনোযোগ দেওয়া উচিত যে দুই দেশের মানুষের মধ্যে যেটা হচ্ছে সেটা অবশ্যই অবিলম্বে দূর করা উচিত। না হলে যে কোনো সময় ছোট ছোট ঘটনাকে নিয়ে পারস্পরিক আরো একটা কোনো ধরনের মারাত্মক সংঘাতের সৃষ্টি হবে এবং সেগুলো সামাল দেওয়া তখন কিন্তু কষ্টকর হয়ে যাবে বলে আমি মনে করি। জি, একদম পরিষ্কার। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোনো সমঝোতার ঘাটতি কি আপনি দেখতে পান? পুনরায় যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কি? না, দুদের বিজেপি এবং ওদের যে বিএসএফ তাদের মধ্যে যে পতাকা বৈঠক হয়েছে সেটাও আপনাদের খবরে এখনই দেখলাম। সেখানে তারা দুজন এমন কোনো অভিযোগ উত্থাপন করে নাই যে তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি রয়ে গেছে। তারা বলছে উভয় দিকে, যেমন ওদিকে বিএসএফ তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে বা রাবার বুলেট ছুড়ে তাদের জনগণকে তারা ছত্রভঙ্গ করেছে, আমাদের এদিকেও বিজেপির যিনি ওখানে দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার আছেন তিনি বলেছেন যে আমাদের দিকের জনগণকেও তারা সরিয়ে দিয়েছেন। দিস ইজ এ গুড সাইন, এটা ভালো জিনিস, উত্তেজিত না করে দুই পক্ষের মানুষকে। তবে বিএসএফ এবং বিজেপিকে এখানে তাদের সার্বক্ষণিক একটা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হবে, যেন উভয় পক্ষের মানুষরা তুচ্ছ কোনো বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে না পড়ে। সেটার থেকে এমন হতে পারে যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি বিএসএফ এবং বিজিবির মধ্যে থাকেও সেখানে, সেটাও কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটার উপর প্রভাব বিস্তার হতে পারে এবং সেটার থেকে দুটা সীমান্ত প্রহরীর মধ্যে যে কোনো সময় সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। এই জন্য বিজিবি এবং বিএসএফ উভয় পক্ষকে পতাকা বৈঠকের মাধ্যমে এই ছোটখাটো জিনিসগুলো এবং বিশেষ করে কাঁটাতারের বেড়াটা, যদিও সেখানে লোকাল যারা কমান্ডিং অফিসাররা তাদের বিষয় নয়, এটা পরস্পরের আমাদের দুই দেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বা আমাদের যে হোম আছে তাদের বিষয়। এখানে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা ভারতের সাউথ ব্লকের সাথে এই জিনিসটা ইমিডিয়েটলি নেগোশিয়েট করা উচিত। তাদের এটা সরকারের বিষয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয় যেটাই হোক না কেন, কিন্তু এই যে প্রকৃতির ক্ষতি, জনমানুষের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, এর দায় আসলে কে নেবে? এটা অবশ্যই যারা গাছ কেটেছে তাদের দায়িত্ব তাদের উপর পড়বে। তারা যেই ধরনের এখানে আচরণ করেছে, যে প্রকৃতির উপরে এসে প্রতিশোধ নেওয়া, গাছ কেটে ফেলা, এটা ফলজ গাছ, আমরা এগুলি দেখছি, এগুলো আম গাছ সবগুলো, সেই গাছগুলি কাটার কোনো অর্থ নাই। যারা কেটেছে তারা তো এতে কোনো ফল পাবে না, বরং যারা এইটার ফল ভোগ করতো তাদেরই ক্ষতিগ্রস্ত করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক যে যারা দেখেছে, বিএসএফ নিশ্চয়ই সেখানে হাজির ছিল যখন এই গাছগুলি কাটছে, তখন তারা নিশ্চয়ই দেখেছে যে তাদের মানুষ এসে আমাদের সীমান্তের ভিতরে গাছ কাটছে, তারা তখন বাধা দেয়নি। এই প্রশ্নটাও তাদের সামনে তুলে আনা উচিত যে তারা সেটাকে হয়তো ইন্ধন দিয়েছে অথবা নীরব সাক্ষী হয়েছে, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দে শুড নট ডু ইট। তাদের তখনই বাধা দেওয়া উচিত ছিল, গাছ কেন কাটছে, তাদের লোককে তারাই তখন সরিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে এই উত্তেজনাগুলি সৃষ্টি হতো না সেখানে। নিশ্চয়ই সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টাটাই করবে। অসংখ্য ধন্যবাদ মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি।
টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসে সম্পদের পাহাড় গড়েন দুই ভাই তানভীর হাসান ছোটমণি ও গোলাম কিবরিয়া বড়মণি। সাবেক স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রীর আস্থাভাজন হয়ে এমপি হন ছোটমণি। পরে আরেক প্রভাবশালী নেতা শাহজাহান খানের জামাতা হয়ে শুরু করেন ক্ষমতার অপব্যবহার। নিজ আসন ভুয়াপুর, গোপালপুর সহ জেলার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ 2013 সালে খুন হলে 2016-তে পুলিশের তদন্তে নাম আসে দলের প্রভাবশালী খান পরিবারের সদস্যদের। সে সময় প্রতিপক্ষ খান পরিবারের বিরুদ্ধে আন্দোলন করতে জার্মানি থেকে দেশে আসেন তানভীর হাসান ছোটমণি ও গোলাম কিবরিয়া বড়মণি। সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সখ্যতা গড়ে ছোটমণির বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের পদ, হয়ে যান টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য। এরপর আর পেছনে তাকাতে হয়নি দুই ভাইকে। জেলার অঘোষিত সম্রাট বনে যান ছোটমণি পরিবার। সখ্যতা গড়েন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথেও, হয়ে ওঠেন জেলার রাজনীতির নিয়ন্ত্রক। স্থানীয় নির্বাচনে মনোনয়ন, বাণিজ্য, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, পরিবহন খাত, বালুমহাল নিয়ন্ত্রণ সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ বহু অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পরিবহন ও শ্রমিক সংগঠনে কমিটি বাণিজ্যের মাধ্যমেও গড়েন বিপুল সম্পদ। ডিসিএসপি নিয়ন্ত্রণ তিনি করতেন, তাদের মাধ্যমে গোপালপুর স্থানীয় সরকারি ইলেকশনগুলো তিনি প্রভাব করেন। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবৈধ নেতৃত্বগুলো দিয়ে আমাদের উপরে প্রচণ্ডভাবে হয়রানি। এলাকায় তাণ্ডব চালিয়েছে দুই ভাইয়ের ক্যাডার বাহিনী। পালিয়ে বেড়াতে হয়েছে বিএনপির নেতা কর্মীদের। নির্যাতন ও হামলা থেকে রক্ষা পাননি নিজ দলের প্রতিপক্ষরাও। গোলাম কিবরিয়া বড়মণি মহাসচিবটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে। মালিকদেরকে হয়রানি, চাঁদাবাজি, লুটপাট ছাড়া এখানে আর কোনো কাজ ছিল না। এসে ত্রাসের রাজত্ব কায়েম করে, দখলবাজি রাজনীতি শুরু করে। আমাদের মিছিল মিটিং প্রশাসনের সহযোগিতায় আমাদের এই 16 বছরে তারা কোনো মিছিল মিটিং করতে দেয় না এবং আমাদের উপর তারা বারবার হামলা করে। এবং টাঙ্গাইলে ছোটমণির বিরুদ্ধে 7টি মামলা হলেও প্রভাব খাটিয়ে পেয়েছেন খালাস। আর এমপি ছোট ভাইয়ের দাপট ও নিজের আওয়ামী লীগ পদবলে সবসময় সমালোচিত গোলাম কিবরিয়া বড়মণি বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের পাশাপাশি 2টি ধর্ষণ মামলায় জড়িয়ে সমালোচিত হন দেশ জুড়ে। বিগত দিনে সুশাসন না থাকায় দুই ভাই নানা অপকর্মের পরও পার পেয়েছেন বারবার, বলছে সচেতন মহল। আইনের শাসনটা আসলে ছিল না, যার যার মতো স্বাধীন চিত্তে কাজ করত। ছোট নেতারা দুর্নীতি করছে, বড় নেতারা দেখছে, কিছু বলছে না। বড়রা করছে, ছোটরা কিছু বলছে না। বিপুল সম্পদের মালিক হলো হলফনামায় অনেক কিছুই চালাকি করে এড়িয়ে গেছেন ছোটমণি। 2018 সালে বার্ষিক আয় দেখান 42,59,000 টাকা। 2024-এ তা কমিয়ে দেখান 39,15,000। তবে বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ। 2018-এর নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পদ না দেখালেও 2024-এ দেখান 28,60,000 টাকা, আর অস্থাবর সম্পদ 18,20,000 থেকে দেখান 22,30,000 টাকা। হলফনামায় সম্পদের যে বিবরণ দেয়া হয়েছে তা মানতে নারাজ স্থানীয়রা। তাদের দাবি এই সম্পদের পরিমাণ হবে আরো কয়েক গুণ, যার বেশিরভাগই পাচার করা হয়েছে বিদেশে। শুধু তিনি টাকা কামানোর জন্যই তিনি সবসময় ব্যস্ত থাকতো। টাকা দেশের বাহিরে পাচার করেছে, তার ভুয়াপুরে সন্ত্রাসের রাজত্ব করেছে এবং মানুষকে জিম্বি করে অর্থ হাতিয়ে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বন্দুক হাতে শিক্ষার্থীদের উপর গুলি চালাতেও দেখা গেছে বড়মণিকে। এর জেরে পুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন, আধুনিক পেট্রোল পাম্প সহ তাদের অনেক সম্পদ। 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে টাঙ্গাইলের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ছোটমণি ও তার ভাই। ডিবিসি নিউজ ডেস্ক। এ পর্যায়ে জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে শীতের গল্প। শীত শুরুর পর থেকে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত জেলার পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি সবাই। কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে পাহাড়ে ছুটে আসছেন পর্যটকরা। মেঘ, পাহাড়, লেক, ঝর্ণার মেতালি দেখতে পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় রাঙ্গামাটি। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। মেঘ, পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসছেন।
হ্রদের নীল জল বা সাজেক ভ্যালির মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে নিজেদের ক্লান্তি দূর করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে তারা। রাঙ্গামাটি আসলে পাহাড় এবং এই লেক নদী দুটো একসাথে উপভোগ করা যায় এবং আমার কাছে খুবই ভালো লাগছে এখানে এসে। রাঙ্গামাটির অনুভূতি অসাধারণ, বলে বর্ণনা করার মতো নয়। এক কথায় বলা যায় রাঙ্গামাটির মানুষ অসাধারণ ব্যবহার। এদিকে হোটেল মোটেলগুলোতেও কানায় কানায় ভরা। শুক্রবার দিনগুলোতে আমাদের প্রায় 5,000-এরও অধিক দর্শনার্থী এখানে রাঙামাটি বেড়াতে আসছেন। রাঙামাটিতে আসানোর পর্যটক আগমন করছে। বছরে প্রায় 5 লাখ পর্যটক ভ্রমণে আসে রাঙ্গামাটিতে। ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর। আরও 2-3 জন হামজা থাকলে দেশের ফুটবলের জন্য ভালো হতো বলে মন্তব্য করেছেন স্বয়ং জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জাতীয় দলের ফুটবলারদের সাথে মাঠের খেলায় মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেও জানান তিনি। দীর্ঘ 3 মাস পর ঢাকায় ফিরে ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জামাল ভুঁইয়া। জামাল, একটু জানতে চাইবো যে 3 মাস ডেনমার্কে ছিলেন, এই সময়টা আসলে কিভাবে পার করেছেন? কোনো ক্লাবের সঙ্গে বা ট্রেনিং সেশনের সঙ্গে ছিলেন কিনা? আমি ডেনমার্কে একটা ক্লাবের সাথে ছিলাম, ওইখানে প্র্যাকটিস করছি, খেলছি। হামজার বাংলাদেশ দলের আগমনটা কিভাবে দেখছেন? না, অফকোর্স হামজা আসলে মানে সবাই খুশি হবে, আমিও খুশি হবে। তো এখন আসবে, সো এটা দেশের জন্য, ফুটবলের জন্য এটা মানে একটা বিশাল বড় জিনিস। আর আমি মনে করি মানে যখন হামজা আসবে মানে পুরো টিম আরও কনফিডেন্স পাবে, সো এটা একটা পজিটিভ সাইন। আপনি যদি দেখেন শ্রীলঙ্কা 2 বছর না 3 বছর আগে আমরা ইন্দোনেশিয়ার সাথে ড্র করছি, এই সেম ইন্দোনেশিয়া টিম ওরা অনেক চেঞ্জ করছে, তো আমরাও সেম করতে পারি। সবারই একটু কনফিউশন রয়েছে যে বাংলাদেশের ফুটবলাররা যে লেভেলের খেলেন, যে স্টেমিনা নিয়ে খেলেন, সেই জায়গায় আসলে সিনক্রোনাইজেশনটা হবে কিনা? ওনার কোনো প্রবলেম হবে না, কারণ উনি অলরেডি একদম হাই লেভেলে আছে। সো বাংলাদেশের প্লেয়ার যারা আছে ওর সাথে অ্যাডপ্ট করবো। অফকোর্স উনি একটু বলবে মানে এটা করতে হবে, এটা করতে হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে, বাট আমি মনে করব মানে হামজার মতন প্লেয়ার প্রবলেম ফেস করবে না। সম্প্রতি আপনার জীবনীটাকে বাংলাদেশের শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা আমি ওই সময় আমি জিজ্ঞেস করছি আমি কি করছি, তা ওই সময় আমি শুনছি, তা সবাই আমাকে বলছে খুব প্রাউড আমরা, মানে এটা একটা বিশাল বড় জিনিস। তো এটা আমি তো খুব খুশি হয়েছি, কারণ এইটা আমার জন্য একটা ভালো আর একটা প্রাউড মোমেন্ট লাগছে। বাট না, আমি যদি ওরাকে ইন্সপায়ার করতে পারি তাহলে এটা একটা পজিটিভ জিনিস, কারণ আমার পার্সোনাল ফেভারিট স্পোর্ট হচ্ছে ফুটবল। আমি চাই বাংলাদেশের বাচ্চারা ওরা ফুটবল খেলে। জামাল, আপনাকে ধন্যবাদ। জামালদের মতো যারা আইডল রয়েছে তাদেরকে অনুসরণ করে বাংলাদেশের শিশু কিশোররা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাক আরও অনেক দূর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।